হ্যালো এন্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারি। খুবই সিম্পল ব্যাপার, একবার দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা যেটা করব, একটা ইন্টিজার বা একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল ক্রিয়েট করব। তো আমি এখানে টাইপ হিসেবে দিয়ে দিচ্ছি ইন্টিজার, এন্ড দেন আমি এটার নাম দিয়ে দিচ্ছি মাই নাম। ওকে, মাই নাম্বার। ওকে, ইকুয়াল দিয়ে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, যে কোনো একটা ভ্যালু আমরা দিতে পারি। আমরা দিলাম এটা 100। দেওয়ার পর আমরা এটাকে প্রিন্ট এফ করবো। তো আমরা প্রিন্ট এফ করার জন্য কি করব, বিল্ট ইন ফাংশন printf ইউজ করব, এন্ড দেন এইটার মধ্যে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব। এইখানে এটার জন্য আমরা ডাবল কোট নিব, নেওয়ার পর এইখানে %d দিব। %d কেন দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমাদের ইন্টিজার টাইপ ডাটা, এই ক্ষেত্রে আমাদের %d দিতে হবে। যদি এটা ফ্লোটিং পয়েন্ট হতো তাহলে কিন্তু আমরা এখানে দিতাম f, আমাদের যদি ডাবল ভ্যালু হতো তাহলে আমরা কি দিতাম, আমরা দিতাম lf, ক্যারেক্টার হলে আমরা দিতাম এখানে c। তো যেহেতু আমাদের এটা একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, দ্যাটস ওয়াই আমরা এখানে কি ইউজ করছি, আমরা ইউজ করছি %d। ওকে, দেওয়ার পর আমরা এইখানে একটা কমা দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা লিখে দিব, মাই নাম। সবশেষে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করি। শেষ করে আমরা যদি বিল্ড এন্ড রানে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের যে ভ্যালুটা রয়েছে 100, এইটাই কিন্তু প্রিন্ট হচ্ছে এখানে, দেখুন 100। ওকে, এই জায়গায় আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমি চাচ্ছি আমাদের মাই নামের ভেরিয়েবল যেটা রয়েছে এটার ভ্যালুটা চেঞ্জ করতে। আমি কিভাবে করতে পারি? এক তো আমি এখানে আমাদের ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি, 20 এখানে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি রান করি তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে। বাট আমি অনেক লাইন কোড লেখার পর যখন নিচে যাচ্ছি তখন আমাদের এটা ভ্যালুটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তখন কি আমি উপরে এসে করব? তাছাড়া আমাদের এমন হতে পারে যে আমাদের কোনো একটা কন্ডিশনের উপর বেস করে নাম্বারটা চেঞ্জ হবে। নর্মালি এটা 20 থাকবে, বাট কোনো একটা কন্ডিশনের উপর বেস করে হচ্ছে এটা চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে বা অন্য একটা নাম্বার হবে, তখন কিন্তু আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আমরা ভেরিয়েবলের ভ্যালুটা কিভাবে চেঞ্জ করতে পারি? আপাতত যেহেতু আমাদের হাতে কোনো কন্ডিশন নেই, আমরা ইফ এলস করছি না আপাতত, যখন আমরা করব তখন আরো ক্লিয়ার হবেন। বাট আজকে জাস্ট এইটা বুঝেন যে আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করতে পারি। এখন আমি যদি এই মাই নাম আমি 20 দিয়েছি, দেওয়ার পর আমি নিচে এসে এইখানে আমরা মাই নাম আবার লিখবো, মাই নাম লিখে ইকুয়াল দিয়ে আমি এটা দিয়ে দিলাম 30। এখন যদি আমি এটা প্রিন্টএফ তো আমার নিচে করাই আছে অলরেডি, এখানে নিচে করা আছে। তো আমি যদি মাই নাম নিচে, কিন্তু আমাদের এখানে টাইপটা দেওয়ার প্রয়োজন নাই, এটা কিন্তু একবার যখন আপনি টাইপ দিবেন তারপর আর টাইপ দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন যদি মাই নাম আমি 30 দিই, বিল্ড এন্ড রানে ক্লিক করি, তাহলে আমি দেখবো আমাদের ভ্যালু কিন্তু 30 শো করছে, বাট উপরে কিন্তু আমরা 20 দিয়েছি। বাট নিচের লাইনে আসার পর আমি যখন এটাকে দিচ্ছি 30, তখন কিন্তু সে 30 হিসেবে নিবে, মানে হচ্ছে লাস্ট লাইনে যেটা থাকবে সেইটাই কিন্তু সে কাউন্ট করবে। এই জায়গায় আরেকটা ব্যাপার আছে, এখানে যদি আমি প্রিন্ট এফ করি আবার উপরে, দেখুন মাই নাম আমি যখন 30 করে দিয়েছি নিচে, তার আগে যদি আমি এটা প্রিন্ট এফ করতাম, লেটস সে এই জায়গায় আমি প্রিন্ট এফ যদি করতাম, প্রিন্ট এফ %d, %d দেওয়ার পর আমি যদি এখানে আমাদের ভেরিয়েবলের মাই নাম দিতাম, সেমিকোলন দিয়ে শেষ করে আমি যদি প্রিন্ট এফ করতাম, তাহলে এখানে আমরা কি পাবো? দেখুন দুইটা ভ্যালু পাচ্ছি আমরা। একটা এখানে ব্রেক দিয়ে দেই আর নিউ লাইন দিয়ে দেই, এটাতে আমরা একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। দেখুন আমি বিল্ড এন্ড রানে আবার ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা ভ্যালু আসছে, 20 এবং 30, একই ভেরিয়েবল বাট দুইটা আসছে। কারণ কি? আমরা সবাই জানি যে সি প্রোগ্রামিং, সি এর যে কম্পাইলার রয়েছে সেটা লাইন বাই লাইন কোড পড়ে। তো প্রথমে সে যখন এখানে আসলো মাই নাম ভেরিয়েবলের মধ্যে ভ্যালু সে পাচ্ছে 20, প্রিন্টএফ করলো, প্রিন্টএফ করার পর সে দেখছে যে এটা ভ্যালু 20 আছে অলরেডি, সে আগের লাইনে পড়ে আসছে। আসার পর যখন আরেকটা লাইন নিচে আসছে, আইসা দেখে এখানে যে মাই নামের ভ্যালু এখন হয়ে গেছে 30। তো আবার যখন সে প্রিন্টএফ করছে, সেকেন্ড টাইম যখন প্রিন্টএফ করছে, তখন সে দেখতেছে যে না, আমাদের এই মাই নামের ভ্যালু হয়ে গেছে 30। দ্যাটস ওয়াই সে দ্বিতীয়বার যখন প্রিন্ট করছে তখন কিন্তু এটা সে 30 হিসেবেই কাউন্ট করছে। এখন ভেরিয়েবল লেখার আরো বেশ কিছু ধরন রয়েছে, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করবো। বাট ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। যখনই আমরা যাব তখন নিচে গিয়ে যখন ভেরিয়েবলটার নাম লিখে আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাহলে তখনই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যত নিচে যাবেন গিয়ে আপনি আবার ভ্যালুটা চেঞ্জ করে দিলেন, তখন ওইটাই লাস্ট যেটা আছে সেটাই কাউন্ট করবে আপনার পরবর্তী কোডগুলোতে। আগের কোডে আপনি যেটা আগে লিখেছেন সেইটাই কাউন্ট করবে। তো এইভাবে আসলে লাইন বাই লাইন পড়বে, আপনি বুঝতেই পারছেন। লাইন বাই লাইন যখন পড়ছে তখন প্রথমে দেখছে 20, সে প্রিন্ট এফ করছে, প্রিন্ট এফ এ 20 পাচ্ছে আগের লাইনে, পরের লাইনে আসার পরে এখানে দেখছে যে এটা 30, তো প্রিন্ট এফ করছে তখন সে 30 নিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ভেরিয়েবল আমরা বেশ কিছু ভাবে লিখতে পারি। আমরা নর্মালি যেটা করছি, ইন্টিজার মাই নাম, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা একটা ভ্যালু দিচ্ছি, এইটা একটা ওয়ে। আমরা এখানে একটা ভেরিয়েবল লিখলাম, লেখার পরে আমরা কিন্তু এটার সাথে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। বাট আমরা কিন্তু এইভাবে না লিখে আমরা একটা কাজ করতে পারি। আমরা ভেরিয়েবলের টাইপটা দিব ইন্টিজার, দেওয়ার পরে আপনি এখানে জাস্ট নাম লিখবেন মাই নেম বা মাই ভেরিয়েবল নেম, বা আমি লিখলাম মাই ভেরিয়েবল। লিখার পর আপনি এখানে কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি নিচে এসে এখন যদি মাই
ভেরিয়েবল এটা লিখে ইকুয়াল দিয়ে আপনি 100 দেন, তাহলে আমি যদি এখন প্রিন্টএফ করি, তারপর হচ্ছে এখানে যদি আমরা %d দিয়ে ভেরিয়েবলটা লিখি, মাই ভেরিয়েবল সেমিকোলন দিয়ে শেষ করছি। এখন এইভাবেই কিন্তু আপনি চাইলে লিখতে পারেন। আগের বার আমরা কি করেছিলাম, এখানে দেখুন 100 কিন্তু আমাদের আউটপুট হিসেবে আসছে। আগের বার আমরা কি করছিলাম, এখানে জাস্ট আমরা ভ্যালুটা সাথে সাথে অ্যাসাইন করে দিচ্ছিলাম, বাট এইখানে কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করে দেই নাই। এখানে আমরা নিচের লাইনে এসে ভ্যালুটা অ্যাসাইন করছি। এখানে মাই ভেরিয়েবল ইকুয়াল 100 আমরা ভ্যালুটা নিচের লাইনে এসে অ্যাসাইন করেছি। তো এইখানে আমি যদি এটার ভ্যালু যদি না দিই তাহলে কি হয়, দেখুন আমি ভেরিয়েবলটা অ্যাসাইন করলাম, এখানে লিখলাম ভেরিয়েবলের নাম, বাট আমি কোনো ভ্যালু দেই নাই। এই ক্ষেত্রে যদি আমরা প্রিন্টএফ করি এখানে, তাহলে সে রিটার্ন করবে আমাদের 0, কারণ বাই ডিফল্ট সে এখানে 0 হিসেবে 0 স্টোর করে রাখছে। সে বুঝলো কিভাবে যে এটা আমাদের 0 হবে, এখানে তো সে এবিসিডিও দিতে পারতো, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা অলরেডি দিয়ে রাখছি, এখানে এটা একটা ইন্টিজারের ক্ষেত্রে আমরা যখন একটা ভেরিয়েবল লিখি বাই ডিফল্ট ভ্যালু হিসেবে সে 0 স্টোর করে রাখে বা 0 ধরে রাখে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার, এইভাবে আমরা ভেরিয়েবল লিখতে পারি। সামনের ভিডিওতে আমরা মাল্টিপল ভেরিয়েবল নিয়েও কাজ করব, মাল্টিপল ভেরিয়েবল কিভাবে আমরা লিখতে পারি, সেগুলোতে কিভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়, এই ব্যাপারগুলো আমরা দেখব। তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।